বাংলাদেশ রক্তের ঋণ অধ্যায় ১২ বা দ্বাদশ অধ্যায়। অধ্যায়ের নাম অভ্যুত্থান, বিদ্রোহ আর প্রাণদণ্ড। যতক্ষণ পর্যন্ত ওরা না মরে ততক্ষণ পর্যন্ত ওদের গলায় ফাঁসি লাগিয়ে ঝুলিয়ে রাখো। জেনারেল জিয়াউর রহমান। ১৯৭৬ সাল ১৪ এপ্রিল, রোজ বুধবার। লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত খন্দকার আব্দুর রশিদ আয়েশের সঙ্গে দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছেছে। লন্ডন থেকে রুম হয়ে তার ব্যাংকক যাবার কথা। সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট SQ ৭৩৪-এ ধরার জন্য আনুষঙ্গিক কাজকর্ম সম্পাদন করে সে কাউন্টারে এসে কাউন্টারের মেয়েটিকে জিজ্ঞেস করে, আমরা কখন রুমে পৌঁছাবো? না স্যার, মেয়েটি জবাব দিল। এই ফ্লাইটে আমরা রুম যাচ্ছি না, বরং রুমকে পাশ কাটিয়ে যাচ্ছি, কারণ রুমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দরের কর্মীরা ধর্মঘট করেছে। হঠাৎ করে বিমানের রুট পরিবর্তনের জন্য রশিদের ব্যাংককে যাওয়া পণ্ড হতে বসেছে। রশিদ অস্থির হয়ে উঠল। অস্থির স্বরে সে মেয়েটিকে বলল, আমার ব্যাগগুলো ফিরিয়ে দিন, আমি আমার মত পরিবর্তন করেছি, আমাকে অন্য ফ্লাইট ধরতে হবে। তার ব্যাগগুলো নিয়ে রশিদ নিকটস্থ টেলিফোন কাউন্টারে ঢুকে পড়ে। রুম এয়ারপোর্টের কাছে হোটেল জলিতে ফারুক তখন অবস্থান করছিল। হোটেল জলিতে টেলিফোন করে ফারুককে সংযোগ দেওয়ার জন্য সে অনুরোধ করে। অপারেটর তাকে জানায় যে ফারুক কিছুক্ষণ আগেই হোটেল থেকে বাইরে গেছে। নিজে নিজে পণ করে ট্যাক্সি ধরে রশিদ কেনসিংটন হিলটন হোটেলের ১০২৪ নম্বর রুমে চলে আসে। হিলটনে এসে আবারও সে হোটেল জলিতে ফোন করে। দ্বিতীয়বারও ঠিক একই উত্তর পাওয়া গেল, ফারুক আপাতত সেখানে নেই। জানালা দিয়ে চেরি ফুলের সুবাস মিশ্রিত ঠান্ডা বাতাস আসা সত্ত্বেও রশিদ ভীষণভাবে ঘামছিল। সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট রুম পৌঁছলে সেই ফ্লাইটে ৩ সদস্য বিশিষ্ট হত্যাকারী দলের সঙ্গে ফারুকের একত্রে মিলিত হবার কথা। এখন ওই দলের মিলন হতে পারছে না এবং ২ মাস ধরে সযত্নে পরিকল্পিত ঢাকায় অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখলের ব্যাপারটি ভেস্তে যাবার উপক্রম হয়েছে। রুমের বিমানবন্দর কর্মচারীদের ধর্মঘটই তাদের জন্য বিপত্তির কারণ হয়ে দাঁড়ালো। এটি মেজরদের দ্বিতীয় অভ্যুত্থান প্রচেষ্টা। খালেদ মোশাররফের পাল্টা অভ্যুত্থানের ফলশ্রুতিতে তাদেরকে ১৯৭৫ সালের ৩ নভেম্বর দেশত্যাগী হতে হয়। ফারুক, রশিদ এবং শেখ মুজিবের পরিবারকে খতম করার সঙ্গে জড়িত দলের অন্যান্যরাও ভাবছিল যে লিবিয়ায় তাদের প্রবাস জীবন খুব সংক্ষিপ্ত হবে, মাস দুয়েকের বেশি হবে না। ফারুক আমাকে জানিয়েছিল। কিন্তু ডিসেম্বরের শেষের দিকে তাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে জেনারেল জিয়ার নেতৃত্বে বাংলাদেশ সরকার চিরদিনের জন্য না হলেও অনির্দিষ্টকালের জন্য তাদের প্রবাস প্রত্যাশা করছিল। প্রবাসীরা প্রচুর পরিমাণে প্রতিনিধি প্রেরণ, আবেদন নিবেদন করলেও তার কোনো জবাবই ঢাকা থেকে আসছিল না। তাদেরকে পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করা হয়েছিল। এমনকি তাদের পরিবার পরিজনকে তাদের প্রাপ্য বেতন ভাতাদি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। স্পষ্টতই তাদের অবগতি ছাড়াই এই দুজনকে বাধ্যতামূলকভাবে অবসর গ্রহণ করানো হয়। এখন তাদের আর উর্দি পরিধান করার আইনসঙ্গত অধিকার রইল না। বেদনাদায়ক হলেও ফারুক আর রশিদ, এখন ডালিম, নূর আর হুদার মতো অবসরপ্রাপ্ত অফিসাররা কাতারে চলে এলো, যাদেরকে ওরা অন্তত মনে মনে এককালে ছোট চোখে দেখত। ১৯৭৬ সালের জানুয়ারির মাঝামাঝি তাদের মনোবল একেবারে নিম্ন স্তরে নেমে আসে। ওই সময়ে বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল তুয়াব বাংলাদেশ বিমান বাহিনীর জন্য কিছু জিনিসপত্রের ব্যবস্থা করার জন্য লিবিয়ায় আসেন। অবশ্য তিনি এর কিছুই পাননি। তিনি ত্রিপোলিতে থাকাকালে বাংলাদেশের রাষ্ট্রদূতের মাধ্যমে ফারুক, রশিদ আর ডালিম তার সঙ্গে দেখা করার সুযোগ পায়। সেই সময় ওরা বাংলাদেশে প্রত্যাবর্তনের ব্যাপারে তার সহযোগিতা কামনা করে। তোয়াব তাদের জন্য কিছু একটা করবে বলে কথা দেন। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই এটা পরিষ্কার হয়ে যায় যে বিমান বাহিনী প্রধান তাদের জন্য সম্ভবত কিছুই করতে পারেননি কিংবা করার চেষ্টাই করেননি। সুতরাং ১৫ই ফেব্রুয়ারি বাংলাদেশে ফিরে যাবার অনুমতি চেয়ে জেনারেল জিয়াউর রহমানের কাছে রশিদ একটি ২ পৃষ্ঠার চিঠি লিখে। চিঠিটি বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জামিরের মাধ্যমে কূটনৈতিক ব্যাগে করে পাঠানো হয়েছিল। চিঠিটির অংশ বিশেষ নিম্নরূপ: কিছু প্রতিকূল পরিস্থিতির কারণে এখানে আমাদের ব্যক্তিগত সমস্যা দেখা দিয়েছে, আমাদের মানসিক অবস্থা এবং মনোবল উভয়েরই দারুণভাবে অবনতি ঘটছে। এতে করে সাংঘাতিক বিশৃঙ্খলা এবং অন্যান্য সমস্যার সৃষ্টি করছে, যার ফলে এখন আমাদের মাঝে প্রতিক্রিয়ার সম্ভাবনা দেখা দিতে পারে।
এমন কিছু একটা ঘটলে তার জন্য আমাদেরকে দায়ী করা উচিত হবে না। অনেকগুলো ব্যক্তিগত কারণ এবং বিব্রতকর পরিস্থিতির জন্য এখন আর আমাদের পক্ষে লিবীয় সেনাবাহিনীর যে কোনো পদে চাকরি করা সম্ভব নহে। তাছাড়া কিছু আর্থিক ও মানসিক জরুরি কারণে আমাদের অবিলম্বে ঢাকায় আসা একান্ত প্রয়োজন। রশিদ আরো দুটি দাবির প্রতি জোর দেয়। একটি হলো জেনারেল জিয়া তাদের প্রত্যাবর্তনে রাজি হলে তিনি যেন সত্বর তাদের যাতায়াত খরচ বাবদ 15,000 পাউন্ড স্টার্লিং পাঠিয়ে দেন। অপরদিকে তিনি যদি নারাজ হন তাহলে তার অস্বীকৃতির কারণ তিনি যেন লিখিতভাবে জানিয়ে দেন। রশিদ আরো জানিয়ে দেয় যে 3 সপ্তাহ অর্থাৎ 7ই মার্চের মধ্যে যদি তারা এর কোনো জবাব না পায় তাহলে তারা দল বেঁধে বা ব্যক্তিগতভাবে ঢাকায় ফিরে আসার জন্য কোনো বাধা নেই বলে মনে করবে। তাদের এই শেষ প্রস্তাব আশাপ্রদ ফল দেয়। 23শে ফেব্রুয়ারি জেনারেল জিয়ার বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল ব্রিগেডিয়ার পরে মেজর জেনারেল নুরুল ইসলাম শিশুকে সমস্যার সমাধানকল্পে বেনগাজীতে পাঠিয়ে দেন। শিশু তাদের সঙ্গে দলীয়ভাবে এবং এককভাবেও মিলিত হয়ে সমস্যার সমাধানে পৌঁছানোর চেষ্টা চালায়। তাদেরকে বাংলাদেশ দূতাবাসে কূটনীতিকের পদসহ আরো অনেক সুবিধাদি প্রদানের প্রস্তাব করা হলেও শিশুর প্রস্তাব তারা প্রত্যাখ্যান করে। তখন শিশু বাংলাদেশে ফিরে যাওয়ার ব্যাপারে তাদেরকে সাহায্য করার চেষ্টা করবে বলে আশ্বাস দেয়, কিন্তু এর জন্য সময় লাগবে বলেও সতর্ক করে দেওয়া হয়। রশিদ তখন দলের পক্ষ থেকে জিয়াকে একটি চিরকুট লিখে দেয়। এই চিরকুটে তাদের প্রত্যাবর্তনের সিদ্ধান্তের জন্য জিয়াকে আরো 2 সপ্তাহ সময় বাড়িয়ে দেয় এবং তাতে লেখা থাকে যে দেশে ফিরে এসে দেশের উন্নতি আর গৌরবের স্বার্থে তারা তাদেরকে জিয়ার নেতৃত্বে সুপর্দ করবে। 21শে মার্চ চলে গেল, কিন্তু কোনো জবাব এলো না। এতে প্রবাসী মেজররা সিদ্ধান্ত নেয় যে জেনারেল জিয়াকে সরিয়ে দিয়ে বাংলাদেশ সরকারকে উৎখাত করার সম্ভাব্য সকল ব্যবস্থা তারা গ্রহণ করবে। আরও একবার ফারুক আর রশিদ মনে প্রাণে ষড়যন্ত্র করতে শুরু করে। হাজার হাজার মাইল দূরে থেকে দেশের ভেতরে কিছু ঘটানোর জন্য টেলিফোন ছাড়া আর কোনো মাধ্যম তাদের জন্য বাকি রইল না। লিবিয়া থেকে টেলিফোনে ঢাকাকে ধরা কষ্টকর বলে ফারুক 24শে মার্চ ফ্রাঙ্কফুর্টে চলে যায়। ফারুকের অনুপস্থিতিতে রশিদ দেশের একটি উৎসাহজনক বার্তা পায়। বার্তায় জানানো হয় সরকার তাকে একটি সংক্ষিপ্ত সফরে ঢাকা এসে তাদের সমস্যা নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকার সফরে রশিদ তার স্ত্রী এবং সন্তানদের সঙ্গে আনতে পারবে। ফারুক ফ্রাঙ্কফুর্টে থাকায় তার স্ত্রীকে রশিদের সঙ্গে দেশে ফেরার অনুমতি দেওয়া হয়, কিন্তু বার্তাটিতে জোর দিয়ে বলা হয় এসময় ফারুক কিংবা তাদের অন্য কেউ দেশে ফেরার চেষ্টা করতে পারবে না। রশিদ ভাবলে এটা একটা শুভ লক্ষণ। হাজার মাইল দূরে বসে আর পরিকল্পনা করার দরকার হবে না, দেশে বসেই সে সবকিছু করে নিতে পারবে। সময় ক্ষেপণ না করে রশিদ ফ্রাঙ্কফুর্টে ফারুকের সঙ্গে যোগাযোগ করে। ফারুক সিদ্ধান্ত নেয় যে সে দেশে ফেরার আগে লন্ডনে যাবে, কারণ সেখানকার পোর্টম্যান হোটেলে সাময়িকভাবে অবস্থানরত এয়ার ভাইস মার্শাল তুয়াবের সঙ্গে তার দেখা করা প্রয়োজন। 29শে মার্চ ফারুক লন্ডনে যায়। সে পোর্টম্যান হোটেলের কাছে অবস্থিত চার্চিল হোটেলে ওঠে। তুয়াব সে সময় 2 কর্নেলের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন না, কিন্তু তারা যে কিছু একটা করতে যাচ্ছে সে ব্যাপারে তিনি মোটামুটি আন্দাজ করতে পেরেছিলেন। তার সঙ্গে জিয়ার ব্যবহার তিনি ভোলেননি। কাজেই তিনি তার উদ্দেশ্য সাধনে ফারুক রশিদের সঙ্গে তাল মিলালেন। ফারুক তুয়াবের কাছ থেকে সেনাবাহিনীর বর্তমান অবস্থান ও বর্তমানের তথ্যাবলী সহ রাজধানীর বর্তমান পরিস্থিতির একটা পূর্ণ ধারণা লাভ করেন। ফারুক আর তোয়াব 3টি বৈঠকে মিলিত হন। সাভার ক্যান্টনমেন্টে 13টি ট্যাঙ্ক মোতায়েন আছে জানতে পেরে ফারুক বেশি খুশি হন। সিপাহী বিদ্রোহের পর অত্যন্ত বিচক্ষণতার সাথে জেনারেল জিয়া বেঙ্গল ল্যান্সারকে 2 ভাগে ভাগ করেন। 500 সৈন্য এবং 14টি ট্যাঙ্ক নিয়ে তিনি প্রথম বেঙ্গল ক্যাভেলরি গঠন করেন এবং বেঙ্গল ল্যান্সারকে তিনি পাঠিয়ে দেন বগুড়াতে। ফারুকের অনুগত ওই বাহিনীকে জিয়া ঠিকমতোই বিভক্ত করে রাখেন। জিয়া ব্যক্তিগতভাবে তাদের উপর নজর রাখার জন্য তিনি প্রথম বেঙ্গল ক্যাভালরিকে সাভারে রেখেছিলেন। তোয়াব ফারুককে জানান যে কিছুদিন ধরে নতুন রিক্রুটদের প্রশিক্ষণের জন্য সাভার ক্যান্টনমেন্টের ট্যাঙ্কগুলো প্রতিদিন সকাল 5টা থেকে 9টা পর্যন্ত সময়ে বাইরে আনা হয়। ফারুক এটাকে শুভ লক্ষণ বলে মনে করেন, কারণ প্রতিদিন ট্যাঙ্ক বের করার ফলে বিশেষ উদ্দেশ্যে কেউ যদি এগুলো বের করে তাহলে তা কারোর নজরে পড়বে না। ফারুক সিদ্ধান্ত নেয় যে সাভার পৌঁছে সে তার লোকদের তালিম দিয়ে সুযোগ বুঝে ট্যাঙ্কগুলো নিয়ে ঢাকা রওনা দিবে। এইভাবে ট্যাঙ্ক দিয়ে জিয়াকে অপসারণ করে সরকারের ক্ষমতা দখল তার জন্য তেমন কোনো শক্ত কাজ হবে না। ফারুক বেনগাজিতে ফিরে গিয়ে রশিদের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত একটি অভিযান পরিকল্পনা তৈরি করে ফেলে। তারা স্থির করে 2-1 দিনের ব্যবধানে তারা পৃথকভাবে লিবিয়া থেকে বাংলাদেশে ঢুকে পড়বে। ফারুক তার ঘাতক দল নিয়ে সিঙ্গাপুরে যাবে। ওই দলে রয়েছে মুসলিউদ্দিন, মারফত আলী আর হাসিম। ওরা শেখ মনি আর জেল হত্যার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল। তারা সিঙ্গাপুরে রশিদের সংকেতের জন্য অপেক্ষা করবে। রশিদ
একাই ঢাকা চলে যাবে এবং স্ত্রীদ্বয় ও সন্তানেরা লিবিয়াতেই থেকে যাবে, কেননা অযথা তাদেরকে নিয়ে ঝুঁকির সম্মুখীন হওয়া ঠিক হবে না বলে রশিদ মনে করেন। ঢাকা পৌঁছে রশিদ লিবিয়াতে অবস্থানরত সামরিক অফিসারদের ফেরত নেবার আলোচনার ফাঁকে সেই অভ্যুত্থানের প্রথম পর্যায়ের কার্যাবলী সম্পন্ন করে নেবে। অভিযানে নামার আগে রশিদ দ্বিতীয় ফিল্ড আর্টিলারি, বেঙ্গল ল্যান্সার আর বেঙ্গল ক্যাভালারিতে তাদের সমর্থনের লোক চিহ্নিত করে দল পাকানোর কাজটা করে ফেলবে। এরপরে 2 কর্নেলের জন্য 2টি বিকল্প থাকবে। প্রথমটি হচ্ছে দ্বিতীয় ফিল্ড আর্টিলারি আর আর্মড ইউনিট সিঙ্গাপুর থেকে ফারুকের ঢাকা পৌঁছানোর সময়ের সঙ্গে সঙ্গতি রেখে ঢাকা বিমানবন্দর অবরোধ করবে। তাদেরকে সঙ্গে নিয়ে ফারুক জিয়াকে অপসারণ ও সরকার দখলের চেষ্টা করবে। দ্বিতীয়টি হচ্ছে ঢাকা বিমানবন্দরে বি আর্টিলারি ও ক্যাভালারির লোকেরা গোপনে অপেক্ষা করতে থাকবে। ফারুক বিমান থেকে নামার পর তারা গোপনে ফারুককে সাভার ক্যান্টনমেন্টে ট্যাঙ্কের আশ্রয় নিয়ে যাবে। সুযোগ বুঝে ফারুক সাভার ক্যান্টনমেন্ট থেকে ট্যাঙ্ক বের করে ঢাকায় পৌঁছাবে এবং সরকারকে উৎখাত করবে। এই অভিযান পরিকল্পনাটাই এতটা সাদামাটা ছিল যে একটা অদ্ভুত কিছু না ঘটলে তা বাস্তবে পরিণত হওয়া সম্ভব ছিল না। এতে চরম গোপনীয়তার প্রয়োজন ছিল। তাদের একটা সমস্যাও ছিল। লিবিয়াতে থাকাকালে প্রবাসী অফিসারদের মধ্যে সম্পর্ক খুব সুন্দর ছিল না। অন্যান্যরা তাদের প্রবাস জীবনের জন্য ফারুক আর রশিদকে দায়ী করত, কিন্তু মুসলিউদ্দিন, মারফত আলী আর হাশিমের অযোগ্যতার ব্যাপারে কোনো প্রশ্ন ছিল না। এই জন্য অন্যান্যদের না জানিয়ে কেবল ওই 3জনকেই সঙ্গে নিয়ে এই পরিকল্পনার কাজ করার ব্যবস্থা গৃহীত হয়। ব্যানগাজীর অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 ব্যক্তির সঙ্গে তাদের অত্যন্ত চমৎকার সম্পর্ক বিরাজ করছিল। এদের একজনের নাম মেজর সালিম ইব্রাহিম। ব্যানগাজীতে পোর্ট ডাইরেক্টরের আবরণে তিনি ছিলেন আসলে সামরিক গোয়েন্দা বিভাগের একজন ঊর্ধ্বতন অফিসার। অন্যজনের নাম মেজর সুলাইমান। তিনি ছিলেন সিরেনিকা প্রদেশের প্রধান প্রশাসনিক কর্মকর্তা। তিনি গাদ্দাফির বিপ্লবী কমন কাউন্সিলের একজন সদস্য ছিলেন। এই 2 লিবীয় অফিসার, বিশেষ করে মেজর ইব্রাহিম, বাংলাদেশে এই 2 কর্নেলের যথেষ্ট কাজে আসেন। তাদের সহযোগিতায় ফারুক রোমের জোলি হোটেলে এবং রশিদ লন্ডনের কেনসিংটন হোটেলে যাওয়ার সুযোগ পান। রশিদের লন্ডন যাওয়ার উদ্দেশ্য ছিল তখন তথায় অবস্থানরত ডালিমকে তার পরিকল্পনায় টানার চেষ্টা করা। ডালিম রশিদের প্রস্তাবে সম্মতি জানালে সেদিন রাতেই রশিদ ঢাকায় সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল ব্রিগেডিয়ার নুরুল ইসলাম শিশুর সঙ্গে যোগাযোগ করে। রশিদ ব্রিগেডিয়ার শিশুকে অনুরোধ জানায় ডালিমকে দেশে ফেরার অনুমতি দিতে। রশিদের অনুরোধে কাজ হয়। অ্যাডজুট্যান্ট জেনারেল রাজি হলে রশিদ ডালিমকে 20 এপ্রিলের মধ্যে দেশে পৌঁছার নির্দেশ দেয়। ওই সময় ফারুক আর রশিদ ঢাকায় অবস্থান করবে। রশিদ 15 এপ্রিল লন্ডন থেকে ঢাকা যাওয়ার কথা, কিন্তু রোমের ওই বিমান কর্মীদের ধর্মঘট তার পরিকল্পনা উলটপালট করে দেয়। অনেক চেষ্টার পর রোমে ফারুকের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়। দুজনে টেলিফোনে আলোচনা করে নতুন কর্মসূচি ঠিক করে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী রশিদ 16 এপ্রিল সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর SQ-742 ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমানে ওঠে। রোম বিমানবন্দরের এই ফ্লাইটে ওঠে ফারুক আর তার 3 সহযোগী। ব্যাংকক পৌঁছানোর আগে তারা বিমানে পুরো পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করে। রশিদ 20 এপ্রিল ব্যাংকক থেকে ঢাকায় এসে পৌঁছায়। সে ঢাকায় এলে তাকে তার আত্মীয়-স্বজন, ফারুকের মা-বাবা এবং প্রচুর বন্ধু-বান্ধব বিপুল সংবর্ধনা জানায়। ওই সময় মিলিটারি গোয়েন্দা বাহিনী ও NSI এর অনেক অফিসার বিমানবন্দরে উপস্থিত হয়। তারা সব দিকেই কড়া নজর রাখে। রশিদ তার জন্য রক্ষিত ক্যান্টনমেন্টের বাসায় চলে যায়। পরে ওই রাতেই সে ব্রিগেডিয়ার নুরুল ইসলাম শিশুকে নিয়ে জেনারেল জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে। বন্ধুত্বমূলক পরিবেশে এই বৈঠক বেশ কিছুক্ষণ চলে। মাঝে নৈশভোজের জন্য তাদের আলোচনা কিছুক্ষণের মতো স্থগিত থাকে। জিয়া তাদের কুশলাদি জিজ্ঞেস করলে রশিদ সব কিছু খুলে বলে। জিয়া কথা প্রসঙ্গে ফারুক কোথায় এবং কেমন আছে জানতে চান। রশিদ বলে ফারুক বেনগাজিতে আছে। জিয়া বলেন, তাই নাকি? আমি তো রিপোর্ট পাচ্ছি ফারুক এখন সিঙ্গাপুরে। কিন্তু রশিদ এসব অস্বীকার করে জিয়াকে বলে, আপনি সঠিক রিপোর্ট পাননি। জিয়া ততোধিক দৃঢ় কণ্ঠে জানালেন, আমি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি। আমেরিকান সূত্র একই তথ্য দিচ্ছে। রশিদ বুঝতে পারল থলের বিড়াল বেরিয়ে গেছে। যে কোনোভাবেই হোক তাদের গোপনীয়তা ফাঁস হয়ে গেছে। দ্রুত এই পরিকল্পনা বাতিল করতে হবে এবং আরো অনেক সতর্কতার সাথে সামনে এগোতে হবে। সিঙ্গাপুর থেকে ফারুকের ঢাকা আসার সময় ঠিক হয় 23 এপ্রিল শুক্রবার। শুক্রবারে তখন ওই দিনটাকে শুভ বলে মনে করছিল। রশিদ ঢাকায় এসে তার পরবর্তী 2টি দিন ফারুকের আগমনের ক্ষেত্র প্রস্তুতের জন্য গোপনে কাজ করে যাচ্ছিল।
গোয়েন্দা সংস্থা নাকের ডগার উপর দিয়ে কাজ করে সে তার নিজের দ্বিতীয় ফিল্ড আর্টিলারিকে বগুড়ায় অবস্থানরত বেঙ্গল ল্যান্সারের প্রয়োজনীয় অংশকে আর সাভারে অবস্থানরত ফার্স্ট বেঙ্গল ক্যাভালারিকে চাঙ্গা করে তোলে। ঢাকা বিমানবন্দরে ফারুক নামার সঙ্গে সঙ্গে তাকে সাভার ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়ার জন্য রশিদ একটা ওয়াচ পার্টির ব্যবস্থা করে। এত সব প্রতিকূলতার মাঝেও কাজগুলো সম্পন্ন করে রশিদ বিচক্ষণতার পরিচয় দেয়। সিঙ্গাপুরে ফারুকের অবস্থান সম্পর্কে জেনারেল জিয়ার অবগতি থাকলেও ঠিক পরিকল্পনা মতো ফারুক ঢাকায় এসে পৌঁছায়। সাভারে পৌঁছালে সেখানকার প্রায় 2000 সৈন্য তাকে প্রাণঢালা সম্বর্ধনা জ্ঞাপন করে। সৈন্যরা তাকে কাঁধে নিয়ে স্লোগান দিতে থাকে ফারুক জিন্দাবাদ ইত্যাদি। সামরিক গোয়েন্দা সংস্থা বিষয়টি জেনারেল জিয়ার কানে দিলে তিনি তখনকার মতো চোখ কান বন্ধ করে থাকার সিদ্ধান্ত নেন এবং সাময়িকভাবে ফারুককে ঢাকায় থাকতে অনুমতি দেন। জালি মাসে 25শে এপ্রিল এয়ার ভাইস মার্শাল তুয়াবও দুবাই থেকে একই প্লেনে এসেছিলেন। জিয়া বিষয়টিকে অন্যভাবে নেন এবং এটিকে তুয়াবের অপসারণের অন্যতম কারণ হিসেবে কাজে লাগান। খুনি মেজরদের ঢাকায় অবস্থান করার ফলে রাজনৈতিক অঙ্গনে এক আলোড়ন সৃষ্টি হয় এবং ঢাকা ক্যান্টনমেন্টে চরম উত্তেজনার ফলে বিরাট এক ঝড়ের পূর্বাভাস পাওয়া যেতে থাকে। আর ক্যাভালরির সৈনিকরা উপরস্থদের নির্দেশ অমান্য করে ফারুক আর রশিদের সঙ্গে দেখা করতে শুরু করে। এদিকে তারা সীমাহীনভাবে একের পর এক জেনারেলদের সঙ্গে আলাপ আলোচনা মহড়া চালিয়ে যাচ্ছিল। আবার অন্যদিকে ঢাকা, সাভার আর বগুড়ায় তারা বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিল। অবশেষে 27শে এপ্রিল বগুড়ায় অবস্থানরত বেঙ্গল ল্যান্সারদের এনসিও সিপাহীদের কাছ থেকে জেনারেল জিয়ার কাছে এক সংবাদ এলে চরমে পৌঁছে। ফারুককে আমাদের কাছে বগুড়ায় পাঠিয়ে দিন, নতুবা আমরাই ট্যাঙ্ক নিয়ে ঢাকার দিকে রওনা দিব। সংবাদটি সেনাবাহিনী হেডকোয়ার্টারে প্রচুর অস্থিরতার সৃষ্টি করে। জেনারেল জিয়া সঙ্গে সঙ্গে আরিচা ফেরিঘাটে একটি ইনফ্যান্ট্রি রেজিমেন্ট পাঠিয়ে দেন, যাতে করে নদী পার হতে চাইলে তাদেরকে তারা প্রতিহত করতে পারে। পরে বেঙ্গল ল্যান্সারদেরকে শান্ত করার জন্য জেনারেল জিয়া ফারুককে বগুড়ায় পাঠিয়ে দেন। এই সিদ্ধান্তটি দিয়ে জিয়া এক বিরাট ভুল করেছিলেন। বেঙ্গল ক্যাভেলরি আর বেঙ্গল ল্যান্সারের সমর্থন ও নেতৃত্ব পেয়ে ফারুক খুশি হলো। দুই সশস্ত্র ব্রিগেডের বলে বলিয়ান হয়ে ফারুক জিয়ার উপর আঘাত হানার প্রয়োজনীয় শক্তি হাতে পেল। লেফটেন্যান্ট কর্নেলের চিহ্ন কাঁধে ঝুলিয়ে ল্যান্সারের কালো উর্দি পরে রাজকীয় চলে ড্রাইভার চালিত জিপে চড়ে ফারুক বগুড়া ক্যান্টনমেন্টে পৌঁছায়। ল্যান্সারের অফিসাররা এসব দেখে ঘাবড়ে গেলেও সৈন্যরা উৎফুল্ল হয়ে ওঠে। ফারুক সৈন্যদের উদ্দেশ্যে বলে, বগুড়া আমাদের অবস্থানের জায়গা নয়, আমাদের জায়গা ঢাকায়, আমরা সেখানেই ফিরে যাব। ফারুকের প্রাক্তন কমান্ডিং অফিসার কর্নেল মুমিন তাকে পরামর্শ দেয় যে তার এমন কোনো বোকামি করা উচিত হবে না যার ফলে সৈন্যরা মারা পড়তে পারে, কারণ ইতিমধ্যেই ওদের এ ধরনের ভয়ঙ্কর ভোগান্তির চরম অভিজ্ঞতা হয়েছে। ফারুকের তখন ওই সমস্ত কথা শোনার মানসিকতা ছিল না, কিন্তু রশিদের কাছ থেকে গ্রিন সিগন্যাল না পাওয়া পর্যন্ত ফারুক বগুড়াতেই থেকে যেতে সিদ্ধান্ত নেয়। জেনারেল জিয়া একটা বড় ধরনের বিদ্রোহের আঁচ করতে পেরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়। 27শে এপ্রিল সন্ধ্যায় রশিদ আশ্চর্যের সঙ্গে দেখতে পায় যে সে তার নিজ বাসায় বন্দী হয়ে গেছে। বাড়িটা পুরোপুরিভাবে মিলিটারি গার্ড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। ভেতরের কাউকে বাইরে যেতে এবং বাইরের কাউকে ভিতরে আসতে দেওয়া হচ্ছিল না। রশিদ বুঝতে পেরেছিল এমন একটা কিছু ঘটতে পারে, তাই সে গোপনে সংবাদ পাঠানোর ব্যবস্থা আগেই করে রেখেছিল। ওই গোপন পথেই সে বগুড়ায় ফারুক আর সাভারে মুসলিউদ্দিনের কাছে বিপদ সংকেত পাঠিয়ে সতর্ক ও তৈরি থাকতে বলে দেয়। সঙ্গে সঙ্গে তারা যুদ্ধের জন্য তৈরি হয়ে যায়, কিন্তু সেজন্য জেনারেল জিয়া পরবর্তী দাবারগুটি সঠিক অবস্থানে দাঁড় করে রেখেছিলেন। জেনারেল জিয়ার গার্ড রেজিমেন্ট থেকে কিছু লোক আর 4 জন অফিসার মিলে রশিদকে তার বাসভবন থেকে সেনা সদর দফতরে নিয়ে আসে। সেখানে তাকে 6 ঘন্টা আটকে রাখা হয়। পরে সেখান থেকে রশিদকে জেনারেল জিয়ার অফিসে নিয়ে যাওয়া হয়। রশিদ জানায় জিয়া অত্যন্ত সহজভাবে কথা বলছিলেন। খন্দকার মুশতাক প্রেসিডেন্ট থাকাকালে তাকে সেনাবাহিনীর প্রধান হতে সাহায্য করায় তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, কিন্তু তিনি জাতীয় স্বার্থে তাদের দলের সকলকে কিছু সময়ের জন্য দেশের বাইরে অবস্থান করার উপর জোর দেন, যে তাদেরকে বাংলাদেশ দূতাবাসে তাদের পছন্দনীয় পদে নিয়োগ করার আশ্বাস দেন। তিনি পরিষ্কার করে বলেন যে কোনো অবস্থাতেই অনুমতি ছাড়া তারা আর দেশে ফিরে আসতে পারবে না। জিয়া রশিদকে জানান যে এখন থেকে প্রথম যে ফ্লাইটটি পাওয়া যাবে তাতে করেই তাকে দেশ ত্যাগ করতে হবে। রশিদ তীব্র কণ্ঠে প্রতিবাদ জানায়, তিনি এতে করে সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি। সেই সময় থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইট ব্যাংককে যাচ্ছিল। মিলিটারি পাহারায় তাকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়ে সে ডালিমকেও দেখতে পেল। 2 ঘন্টার মধ্যে তাদের দুজনকে বিমানে উঠতে বাধ্য করা হলো। রশিদের দ্বিতীয় অভ্যুত্থান প্রচেষ্টা এভাবে নস্যাৎ করে দেওয়া হলো।
ঢাকায় ফিরে আসার কড়া নির্দেশ থাকা সত্ত্বেও ফারুক ল্যান্সারের ট্যাঙ্ক নিয়ে বগুড়ার ঘাঁটি গেড়ে বসে থাকে। কর্নেল হান্নান শহর নেতৃত্বে ৬ষ্ঠ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আক্রমণাত্মক অবস্থান নেয়। সাভারেও একই অবস্থা গৃহীত হয়। মেজর জেনারেল মীর শওকত আলীর অধীনে ৪ পদাতিক ব্রিগেড বেঙ্গল ক্যাভেলরি ৩ দিন ধরে ঘিরে রাখে। তারপর এটা পরিষ্কার হয়ে ওঠে যে পদাতিক বাহিনী জিয়ার সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে গেছে। বিদ্রোহীদের অবস্থা নৈরাশ্যজনক। ফারুকও বুঝতে পারল যে তার ভাগ্য তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সুতরাং একটি হেলিকপ্টারে করে তার পিতা আর তার বোনকে বগুড়ায় পাঠিয়ে দিলে তারা তাকে বোঝাতে সক্ষম হয় এবং ফারুক নীরবে হেলিকপ্টারে এসে বসে। সৈন্যদের হত্যুদ্যম করে রক্তপাত এড়ানোর নামে ফারুক তাদেরকে ফেলে চলে আসে। এভাবে ক্যাভেলরি আর ল্যান্সারের বিদ্রোহের অবসান ঘটে। ২ মাস পর ১৫ই জুলাই ১৯৭৬ সালে জেনারেল জিয়া বেঙ্গল ল্যান্সার ভেঙে দেন। এই বিদ্রোহে ফারুক রশিদের কিছুই ঘটেনি, অথচ তাদের অনুগত সৈনিকদের বহু সংখ্যক ফাঁসিতে ঝুলেছিল আর অনেককে পাঠানো হয়েছিল জেলে। জেনারেল জিয়া বিদ্রোহীদের শাস্তিদানের ব্যাপারে যথেষ্ট পক্ষপাতিত্ব করেন। বিদ্রোহের দায়ে স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী কর্নেল তাহেরকে ফাঁসিতে চড়ানো হলেও তার চেয়ে বেশি পরিমাণ অপরাধী ফারুক, রশিদ আর ডালিম সহ অন্যান্য সহযোগীদের আরামে বিমানে চড়িয়ে দেশ ত্যাগের সরকারি ব্যবস্থা গৃহীত হয়। ফারুক আর রশিদ দূতাবাসের চাকরি নিতে অস্বীকৃতি জানালেও দলের অন্যান্যরা তা সানন্দে গ্রহণ করে। অন্যদিকে ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার ব্যাপারে এয়ার ভাইস মার্শাল তুয়াবের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া না গেলেও তাকে ওই বিদ্রোহের সঙ্গে জড়িত করানো হয় এবং সেই অভিযোগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। বঙ্গভবনে ডেকে জিয়া তার বিরুদ্ধে যেসব অভিযোগের কথা বলেন সেগুলো হচ্ছে বিদ্রোহীদের সঙ্গে তার যোগাযোগ, আলবদরদের সঙ্গে যোগাযোগ রক্ষাকরণ এবং বিমানের একটি ৭০৭ বোয়িং কেনার ব্যাপারে অবৈধভাবে $১.৫ লাখ কামানোর অভিযোগ। তোয়াব ওই সবগুলো অভিযোগ অস্বীকার করলেও ওই সময়ে ওইখানেই তাকে পদত্যাগ বাধ্য করা হয় এবং সেদিনই বিকালে তাকে একটি লন্ডনগামী বিমানে জোর করে তুলে দিয়ে দেশ থেকে বাধ্য করা হয়। এইসব অপমান তোয়াব ভুলতে পারেননি। ১৯৭৭ সালের ২৫ সেপ্টেম্বর জেনারেল জিয়া মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের সঙ্গে পরবর্তী বছর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাংলাদেশের সদস্য পদের ব্যাপারে আলোচনা ও সমর্থন আদায়ের জন্য কায়রোতে যান। বাংলাদেশ ওই পদের জন্য শক্তিশালী জাপানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার কথা। সেই সময় প্রেসিডেন্ট জিয়ার জীবন মৃত্যুর সমস্যা নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য মিশরীয় প্রেসিডেন্টের অবগতিতে ছিল। সৌভাগ্যক্রমে মিশরীয় গোয়েন্দা নেটওয়ার্ক বাংলাদেশের প্রেসিডেন্ট ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদেরকে হত্যা করে বামপন্থী একটা দল ক্ষমতা দখলের চেষ্টা চালাবে বলে খবর পেয়ে যায়। ষড়যন্ত্রকারীরা ২৮ এপ্রিল বিমান বাহিনী দিবসে আঘাতটি হানার পরিকল্পনা করে। জাসদ ও কমিউনিস্ট পার্টির উস্কানিতে ব্যাপারটি পরিচালিত হয় বলে জানা যায়। কায়রো থেকে দেশে ফিরবেন ২৭ সেপ্টেম্বর। পরদিন অর্থাৎ ২৮ তারিখে বিমান বাহিনী দিবস। ওই দিবসে জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবার পরপরই ঘটনাটি ঘটানো হবে বলে পরিকল্পিত তথ্যটি জিয়াকে জানানো হয়। প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের এই তথ্য শুনে জিয়া ঘাবড়ে যান। এই ষড়যন্ত্রের ব্যাপারে মিশরীয় গোয়েন্দা সূত্রটি জানায় বিপ্লবী সিপাহীরা এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত জিয়া সহ সকল পদস্থ অফিসারকে গুলি করে হত্যা করবে। মিশরীয় গোয়েন্দা সূত্রটি অবশ্য কোন ইউনিট এই ষড়যন্ত্রে জড়িত তা নিশ্চিত করে বলতে পারেনি। ২৭ সেপ্টেম্বর ঢাকায় জিয়া বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এজি মাহমুদকে হাতে লিখে একটি ছোট নোট পাঠিয়ে দেন। তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না বলে নোটে উল্লেখ করেন। এতে কোনো কারণ তিনি দেখাননি কিংবা সাদাতের সতর্কবাণীর কথা উল্লেখ করেননি। সম্ভবত যে বিমান বাহিনী প্রধানের আনুগত্য সম্বন্ধে নিশ্চিত হতে পারছিলেন না বলেই তিনি তাকে সবকিছু খুলে বলেননি। শেষ মুহূর্তে জিয়ার অস্বীকৃতিতে বিমান বাহিনী প্রধান বিপদে পড়েন। পরিষ্কার বোঝা যাচ্ছিল যে প্রেসিডেন্ট কোনো কারণে মনঃক্ষুণ্ণ হয়ে এই অনুষ্ঠানে আসতে অসম্মতি জানিয়েছেন। ওই অবস্থায় মাহমুদ জিয়ার জায়গায় অন্য কাউকে দিয়ে অনুষ্ঠান সমাপন করবেন নাকি অনুষ্ঠান বাতিল ঘোষণা করবেন তা বুঝতে পারছিলেন না। শেষ পর্যন্ত এমন কি ঘটনা ওই দিন ঘটে গেল যার জন্য অনুষ্ঠান আপনা আপনি মুলতবি হয়ে গেল। জাপান এয়ারলাইন্সের একটি DC-8 বিমান ১৫৬ জন ছাত্রী নিয়ে বোম্বে থেকে উড্ডয়নের পরপরই হাইজ্যাক হয়ে যায়। জাপানি রেড আর্মির হিদাকা কমান্ডো ইউনিটের ৫ জন হাইজ্যাকার বিমানটি হাইজ্যাক করে ঢাকায় অবতরণ করতে বাধ্য করে। তারা তাদের দলের ৯ জন কর্মীকে জাপানের জেল থেকে মুক্তিদানের দাবি এবং যাত্রীদের জিম্মি করে তাদের মুক্তিপণ হিসেবে $৭ লাখ
মার্কিন ডলার দাবি করে। মধ্যরাতের মধ্যে তাদের দাবি মানে না হলে তারা একে একে সবগুলো যাত্রীকে খুন করবে বলে হুমকি দেয়। ঢাকায় এই ধরনের আন্তর্জাতিক ঘটনা আর কোনো দিন ঘটেনি। এই ঘটনায় কি পদক্ষেপ নেওয়া উচিত সেজন্য মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকা হয়। মন্ত্রিসভার সিদ্ধান্ত মতে বিমান বাহিনী প্রধান এজি মাহমুদ, বিচারপতি সাত্তার, ভাইস প্রেসিডেন্ট এবং দুজন ঊর্ধ্বতন বেসামরিক অফিসার নিয়ে কন্ট্রোল টাওয়ারে চলে যান। সেখান থেকে হাইজ্যাকারদের সঙ্গে দর কষাকষি করতে থাকেন। এভাবে বিমান বাহিনী দিবস স্থগিত হয়ে যায়। 28 সেপ্টেম্বর অনুষ্ঠান স্থগিত হয়ে যাবার কারণে ষড়যন্ত্রকারীরা তাদের সৈন্যদের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারল না। দুদিন পর বগুড়ায় 22 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিপাহীরা বিদ্রোহ করে এবং তারা দুজন নবীন লেফটেন্যান্টকে হত্যা করে। কয়েকজন অফিসারকে আটকও করে তারা। পরদিন ঢাকা ক্যান্টনমেন্টেও গোলযোগ দেখা যায়। যশোর ক্যান্টনমেন্ট থেকেও একই ধরনের উত্তেজনার খবর আসে। জেনারেল জিয়া অবিলম্বে উচ্চপদস্থ সামরিক কর্তা ব্যক্তিদের নিয়ে এক বৈঠকে বসেন। বৈঠকে অস্ত্র ভান্ডার ও স্ব সেনা ইউনিটের প্রতি কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়। এরপর জিয়া তার কয়েকজন সঙ্গী সহ শহরের একটি গোপনীয় নিরাপদ স্থানে চলে যান এবং সেখানেই তিনি তার অস্থায়ী হেডকোয়ার্টার চালু করেন। সম্ভবত এতেই তার জীবন রক্ষা পায়। আর্মি ফিল্ড সিগন্যাল ব্যাটালিয়নের সৈন্যরা এই বিদ্রোহের আয়োজন করে। ঢাকার সিগন্যাল কমপ্লেক্স এর নেতৃত্ব দেয়। এদের বিদ্রোহ শুরুর সংকেত ছিল একটা পটকা বিস্ফোরণ ও পরে একটি রাইফেলের গুলি। সংকেত পাবার পরপরই সৈন্যরা তাদের ব্যারাক থেকে বেরিয়ে পড়ে এবং তাদের ইউনিটের অস্ত্র ভান্ডার লুট করে। আকাশে ফাঁকা গুলি চালাতে চালাতে ওরা সিপাহী বিদ্রোহের নামে স্লোগান দিতে দিতে একত্রে মিলিত হয়। সিগন্যালম্যানদের সঙ্গে নিকটবর্তী কুর্মিটোলা এয়ারবেস থেকে কয়েক শত এয়ারম্যান এসে যোগ দেয়। রাত পৌঁছে 3টার দিকে 700 আর্মি ও 25 ট্রাক ভর্তি বিমান বাহিনীর স্টাফ কেন্দ্রীয় অর্ডিন্যান্স ডিপো লোড করে সব অস্ত্র ও গোলাবারুদ নিয়ে যায়। হাজার হাজার লিফলেটে সৈন্যদের বিদ্রোহের উদ্দেশ্য বর্ণনা করা হয়। এর আগের বিদ্রোহের সময়ে জিয়া ছিল নায়ক, আর এবারের বিদ্রোহে তাকে বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করে তার অবসান চাওয়া হয়। সকাল 5টায় 7টি ট্রাকে ভর্তি হয়ে সৈন্য আর এয়ারম্যানরা রেডিও স্টেশন দখল করে নেয়। তারা বিপ্লবী সরকারের নামে ঘোষণা দিতে আরম্ভ করে। কিন্তু তাদের নেতার নাম ঘোষণা করার আগেই নবম ডিভিশনের হেডকোয়ার্টারের নির্দেশে রেডিও ট্রান্সমিশন বন্ধ করে দেওয়া হয়। ইতিমধ্যে বিদ্রোহ বিমানবন্দরে ছড়িয়ে পড়ে এবং নৃশংস আকার ধারণ করে। বিদ্রোহীরা প্রথমে বিমানবন্দরের হ্যাঙ্গারের সামনে দুজন বিমান বাহিনীর তরুণ অফিসারকে গুলি করে হত্যা করে। তারপর গ্রুপ ক্যাপ্টেন মাসুদকে বিমান বাহিনী প্রধানের সামনে গুলি করে হত্যা করা হয়। বিমান বাহিনীর প্রধান অলৌকিকভাবে মৃত্যুর হাত থেকে রক্ষা পান। সেখানে আরো যারা মারা যান তারা হচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন আনসার আহমেদ চৌধুরী, উইং কমান্ডার আনোয়ার শেখ, স্কোয়াড্রন লিডার মতিন, ফ্লাইট লেফটেন্যান্ট শওকত জান চৌধুরী এবং সালাউদ্দিন, ফ্লাইং অফিসার মাহবুবুল আলম এবং আখতারুজ্জামান এবং 3জন পাইলট অফিসার এম.এইচ আনসার, নজরুল ইসলাম এবং শরীফুল ইসলাম। বিদ্রোহীরা স্কোয়াড্রন লিডার সিরাজুল হকের 16 বছরের ছেলে মোহাম্মদ এনামকেও হত্যা করে। বিদ্রোহীদের নৃশংস হত্যাকাণ্ডে মুহূর্তের মধ্যে বিমান বাহিনীর উড্ডয়ন ক্ষমতা অর্ধেকে নেমে আসে। এই বিদ্রোহ মূলত সেনাবাহিনীর সিগন্যাল ও বিমান বাহিনীর এয়ারম্যানদের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু পদাতিক ইউনিট এতে অংশগ্রহণ করেনি। জেনারেল জিয়া 46তম পদাতিক ব্রিগেড ও নবম ডিভিশনের সাহায্যে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনেন। জেনারেল জিয়াকে বিদ্রোহীরা খুঁজে পায়নি বলে সেদিন তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন। 2 অক্টোবর সকাল 8টার দিকে বিদ্রোহ প্রকৃতপক্ষে থেমে যায়। কুর্মিটোলা এয়ারবেস থেকে 3 ট্রাক ভর্তি অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। এরই মধ্যে জাপানি সন্ত্রাসীরা হাইজ্যাক করা প্লেনটি নিয়ে ঢাকা ছেড়ে চলে যায়। যাবার আগে ওরা 2/3 জিম্মিকে মুক্ত করে দিয়ে যায়। সেদিনই এই বিদ্রোহ দমনের সফলতার জন্য মিশরের প্রেসিডেন্ট জিয়াকে অভিনন্দন জানান। প্রেসিডেন্ট জিয়া সহজেই অনুমান করতে পারেন যে এখন তার কেবল সেনাবাহিনীর উপর নির্ভর করলেই চলবে না, এজন্য তার বেসামরিক দিক থেকেও সমর্থনের প্রয়োজন। তিনি প্রথমেই সেনাবাহিনীর মধ্যে কোন্দল এবং বিরোধ সৃষ্টিকারী লোকদের বাছাই করে অত্যন্ত কঠোর হস্তে তাদের উপর চরম ব্যবস্থা গ্রহণ করেন। তিনি ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স এয়ার ভাইস মার্শাল ইসলামকে বিদ্রোহের ব্যাপারে তাকে আগে থেকে সতর্ক করতে ব্যর্থ হবার কারণে বরখাস্ত করেন। তারপর তিনি একের পর এক দ্রুতগতিতে বগুড়ার 22 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ঢাকার 4টি সেনা ইউনিটকে বাতিল ঘোষণা করেন। জেনারেল জিয়া বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার কারণে বাংলাদেশ বিমান বাহিনীকেও বাতিল করার চিন্তা করছিলেন।
এয়ার ভাইস মার্শাল মাহমুদ আমাকে জানিয়েছিলেন যে 2 মাসেরও বেশি সময় ধরে বিমান বাহিনীর ভাগ্য দোদুল্যমান অবস্থায় কাটে। জিয়া তখন বিমান বাহিনীকে বাতিল করে দিয়ে এটিকে সেনাবাহিনীর একটি অঙ্গ হিসেবে আর্মি এভিয়েশন উইং নামে পরিচিত করতে চেয়েছিলেন। তৎকালীন চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল মঞ্জুর জেনারেল জিয়াকে ধারণাটি দিয়েছিলেন। ওই অবস্থায় জিয়া কয়েক সপ্তাহ ধরে বিমান বাহিনীর প্রধান ও তার স্টাফদেরকে ঢাকা বিমানবন্দরের অপারেশনাল এলাকাতে আসতে দেননি। বিমান বাহিনীর প্রধান ওই বিদ্রোহের কবর থেকে রক্ষা পাওয়ায় জেনারেল জিয়া তাকে অবিশ্বাস করতে থাকেন। বিদ্রোহের উপর বিচার বিভাগীয় কমিশন তদন্ত করে মাহমুদকে নির্দোষ প্রমাণ করলেও তিনি জিয়ার অধীনে কাজ করা অসম্ভব বলে মনে করেন। তিনি 1977 সালের ডিসেম্বরে পদত্যাগ করেন। জিয়া ওই সুযোগে তার নিরাপত্তার জন্য সেনাবাহিনীর ঊর্ধ্বতন কমান্ডে কিছু রদবদল করেন। তিনি জেনারেল মীর শওকত আলীকে যশোরে আর জেনারেল মঞ্জুরকে পাঠিয়ে দেন চট্টগ্রামে। 3.5 বছর পর সেখানে বসেই জেনারেল মঞ্জুর জিয়া হত্যার পরিকল্পনা প্রণয়ন করেন। জেনারেল জিয়া এই অভ্যুত্থানের সঙ্গে জড়িত সৈনিক আর এয়ারম্যানদের উপর ইতিহাসের অন্যতম জঘন্য প্রতিশোধ নিয়ে তার মনে প্রজ্বলিত প্রতিহিংসার আগুন নির্বাপিত করেন। সরকারি হিসাব মতে তিনি 1977 সালের 9 অক্টোবর পর্যন্ত মাত্র 2 মাসের মধ্যে 1143 জন সৈনিককে ফাঁসির দড়িতে লটকিয়ে হত্যা করেন। তাছাড়া বহু শত সৈনিককে তিনি 10 বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে জেলে পাঠিয়ে দেন। আইনগত পদ্ধতি আর ন্যায় বিচারের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে অত্যন্ত তড়িঘড়ি করে এ শাস্তির কাজ সমাপন করা হয়। বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বড় পৈশাচিক সাজার আর কোনো নজির নেই। 3-4 জনকে একেবারে বিচারের জন্য ডেকে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হলো। জেনারেল জিয়া বসে বসে সেগুলো অনুমোদন করতেন এবং তার পরপরই তাদেরকে ফাঁসির দাবি দড়িতে ঝুলিয়ে হত্যা করা হতো। উল্লেখিত পদ্ধতি সকল কাজই মাত্র 48 ঘন্টা সময়ের মধ্যে সম্পন্ন করা হলো। তার সহযোগীদের একজন আমাকে জানিয়েছিল, জেনারেল জিয়া প্রেসিডেন্ট আর প্রধান সামরিক আইন প্রশাসকের দ্বৈত ক্ষমতা কুক্ষিগত করে নিজের হাতে লিখে ওই সকল হতভাগা সৈনিকদের দণ্ডাদেশ অনুমোদন করতেন। বেসামরিক বন্দীরা স্মৃতিচারণ করে বলে কয়েক সপ্তাহ ধরে জেলখানার রাতগুলো সৈনিকদের আর্তচিৎকারে বিভীষিকাময় হয়ে উঠেছিল। তাদেরকে ফাঁসির মঞ্চে ঠেলে নিয়ে যাবার সময় তারা নির্দোষ বলে বুক ফাটা চিৎকারে ভেঙে পড়ত। এই সকল হত্যালীলার জন্য বিমান বাহিনী বা সেনাবাহিনীর কোনো প্রতিষ্ঠিত আইন কানুন মেনে চলা হয়নি। বিধি মোতাবেক শাস্তির সময়ে কেবল জেনারেল কোর্ট মার্শাল মৃত্যুর দণ্ডাদেশ প্রদান করতে পারে। জেনারেল কোর্ট মার্শালে কমপক্ষে 5 জন মিলিটারি জজ থাকে। এদের মধ্যে এক একজনকে অন্ততপক্ষে লেফটেন্যান্ট কর্নেল হতে হবে এবং বাকি 4 জনই কেউই ক্যাপ্টেনের নিচে হতে পারবেন না এবং কমিশন প্রাপ্তির পর ক্যাপ্টেনদেরকে কমপক্ষে 3 বছর চাকরি সম্পন্ন করতে হবে। অভিযুক্তদের তাদের আত্মপক্ষ অবলম্বনের জন্য পর্যাপ্ত সুযোগ দিতে হবে। জেনারেল জিয়া দেখলেন যে এই সকল নিয়মকানুন তার উদ্দেশ্য সাধনের পথে বিরাট অন্তরায়। সেজন্য একটি মার্শাল ল অর্ডার ঘোষণা করলেন। ওই ঘোষণায় বিশেষ আদালতের নামে এমন কোর্ট তিনি সৃষ্টি করলেন যেগুলোতে বিচারের জন্য একজন লেফটেন্যান্ট কর্নেলের সঙ্গে হাবিলদার ও তার কাছাকাছি পদমর্যাদার লোকেরা বসতে পারত। দ্রুতগতিতে মামলার কাজ সম্পন্ন করার লক্ষ্যে এভাবেই ব্যবস্থা গৃহীত হলো। এই উপমহাদেশের কোথাও এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে বলে নজির নেই। এক কলমের খোঁচায় জেনারেল জিয়া রাতারাতি 2 ডজনেরও বেশি এই ধরনের কোর্ট সৃষ্টি করলেন। ন্যায় বিচারের কোনো প্রশ্নই সেখানে উঠতে পারে না। বিচারকের লাইসেন্স নিয়ে সৈন্যদেরকে হত্যা করা হয়েছিল মাত্র। এমন একটি কোর্টের উদাহরণ নিম্নে বর্ণিত হলো। ওইটির নাম মার্শাল ল ট্রাইব্যুনাল নং 18, ঢাকা, কেস নং 1, 1977, তারিখ 8 নভেম্বর 1977 সাল। সংশ্লিষ্ট জজদের নাম লেফটেন্যান্ট কর্নেল কাজী সলিমুদ্দিন মোহাম্মদ শাহরিয়ার, সুবেদার মোহাম্মদ আব্দুল হালিম, নায়েক সুবেদার আব্দুল হাকিম, হাবিলদার আনোয়ার হোসেন, হাবিলদার এম.এফ. আহমেদ। 1977 সালের 1 ও 2 অক্টোবর রাতে বিদ্রোহের অভিযোগে অভিযুক্তরা ছিল নায়েক এনামুল হক, সাঈদ হোসেন, আব্দুল মান্নান এবং জাবেদ আলী। তারা সবাই নিজেদেরকে নির্দোষ বলে প্রমাণ করতে চায়, কিন্তু তার কোনো উপায় ছিল না। 3 জন অভিযোগকারী সুবেদার সিরাজুল ইসলাম, নায়েক আবুল বাশার এবং ল্যান্স নায়েক আব্দুল আলী দৌড়ে এসে উপস্থিত হয়ে যায়। অভিযুক্তদের পক্ষে কোনো সাক্ষী প্রমাণাদি ছিল না। একজন সাক্ষী সাক্ষ্য দেয় যে সে দোষী ব্যক্তিদেরকে অস্ত্রাগারে ঢুকে রাইফেল নিয়ে একটি আর্মির গাড়িতে উঠে চলে যেতে দেখেছে। আরেকজন অভিযুক্তদের ব্যারাকের বারান্দায় দৌড়াদৌড়ি করতে দেখেছে। তাদেরকেও বিদ্রোহ শুরু হয়ে গেছে বলে চিৎকার করছিল। অভিযুক্তদের একজন বলে সে ব্যারাকের সকলের শেষে ঘুম থেকে জেগেছিল এবং সে সম্পূর্ণভাবে নিরপরাধ। আরেকজন অভিযুক্তকারী বলে যে চিৎকার শুনতে পেয়ে অন্যান্যদের সঙ্গে অস্ত্রাগার থেকে সেও একটি রাইফেল হাতে নিয়েছিল।
কিন্তু তারপরে সে দেখতে পায় যে কোথাও কোনো রকম যুদ্ধ বেঁধে যায়নি, সুতরাং সে তার অধিনায়কের নির্দেশে পরে অস্ত্র জমা দিয়ে দেয়। এই সকল সাক্ষী প্রমাণ আর অভিযুক্তদের বক্তব্যের উপর ভিত্তি করে বিশেষ সামরিক আদালত 4 জনের সবাইকে দোষী বলে সর্বসম্মতি রায় দেয় এবং মৃত্যুদণ্ডাদেশ প্রদান করে। পরদিনই 9 অক্টোবর স্বয়ং জেনারেল জিয়া ওইসব মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন করে মন্তব্য দেন, যতক্ষণ পর্যন্ত ওরা না মরে ততক্ষণ পর্যন্ত ওদের গলায় ফাঁসি লাগিয়ে ঝুলিয়ে রাখো। এই 4 জন হতভাগাকে 10 অক্টোবর ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। 1979 সালের মে মাসের গোড়ার দিকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল পাশা ছুটিতে দেশে ফেরার পথে ইসলামাবাদে যাত্রাবিরতি করেন। তিনি তখন আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি। ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি মেজর হুদার সঙ্গে তার দেখা করার ইচ্ছা। পাশা আবার হুদার বোনকে বিয়ে করার সুবাদে আত্মীয়তার সূত্রেও বাধা ছিল। তারা দুজনে 1975 সালের আগস্টে শেখ মুজিব আর তার পরিবারকে হত্যার সঙ্গে জড়িত ছিল। ওই সময় পিকিংয়ে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি লেফটেন্যান্ট কর্নেল ডালিমও ইসলামাবাদে পৌঁছায়। আবারও প্রাক্তন মেজররা ঢাকা থেকে হাজার মাইল দূরে বসে বাংলাদেশ সরকারকে উৎখাতের পরিকল্পনায় লিপ্ত হয়। প্রাথমিক পর্যায়ে তারা পরিকল্পনা স্থির করবে এবং পরে ফারুক ও রশিদ এতে যোগ দেবে। তাদেরকে বারবার ক্ষমতা করে বিদেশে লোভনীয় চাকরি দেওয়া হলেও এতে তারা সন্তুষ্ট থাকতে পারেনি। তারা আরেক দফায় ক্ষমতার লোভে লালায়িত হয়ে পড়ে। পাশা, ডালিম আর হুদা দ্রুত একটি অভিযান পরিকল্পনা তৈরি করে ফেলে। স্থির হয় তারা একটি রাজনৈতিক দল গঠন করবে যার একটি গোপন সেল থাকবে সামরিক বাহিনীতে। তারা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য গোপন কোড উদ্ভাবন করে। পাশার মতে সরকার পরিবর্তন করাই তাদের একমাত্র উদ্দেশ্য ছিল না, তাদের উদ্দেশ্য ছিল ক্ষমতা দখল করে সবার জন্য ন্যায় ও সুবিচার ব্যবস্থা করা। স্পষ্টতই তারা চাচ্ছিল একটি বামপন্থী সরকার প্রতিষ্ঠা করতে, কিন্তু পাশা তার বন্ধুদেরকে সতর্ক করে দিয়ে বলে ধর্ম থেকে বিচ্যুত হয়ে কোনো কমিউনিজম বাংলাদেশে চলবে না। ইসলামিক ধাঁচের সমাজতন্ত্র আমাদের জন্য গ্রহণযোগ্য হয়ে উঠবে, কারণ দেশের অধিকাংশ লোকই মুসলমান এবং ধর্মভীরু। তারপরই ষড়যন্ত্রকারীরা ঢাকার দিকে তাদের নজর ফেরায়। তাদের দলে নিয়ে আসে আর্টিলারির লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম এবং ইঞ্জিনিয়ারিং কোরের লেফটেন্যান্ট কর্নেল নুরুন্নবী খানকে। সেনাবাহিনীর জওয়ানদের হতাশাকে কাজে লাগিয়ে তাদের দলে টানার জন্য দায়িত্ব দেওয়া হয় জগন্নাথ কলেজের বামপন্থী ছাত্রনেতা মুনির এবং জাসদ কর্মী ও কৃষি ব্যাংকের ট্রেনিংরত অফিসার মোশাররফ হোসেনকে। ডালিম ও পাশার ইচ্ছে ছিল তাদের মাধ্যমে বামপন্থী রাজনৈতিক দলগুলোর সমর্থনও তারা আদায়ের চেষ্টা করবে। এ সময় ডালিম আর পাশা জাসদ এবং সর্বহারা পার্টির কয়েকজন নেতার সঙ্গেও দেখা করে। পরিকল্পনার প্রাথমিক অগ্রগতিতে সন্তোষজনক ফল পেয়ে ডালিম ও পাশা তাদের কর্মস্থলে ফিরে আসার আগে তারা তাদের বামপন্থী বন্ধুদেরকে কিছু পরিমাণ অর্থ দিয়ে আসে যাতে করে তারা তাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পারে। এছাড়াও তারা তাদেরকে একটি প্রেস বা বাস কেনার অর্থ পাঠাবে বলে প্রতিশ্রুতি দেয়। প্রেস দেওয়ার উদ্দেশ্য ছিল বিপ্লব সংক্রান্ত কাগজপত্র ও লিফলেট ছাপিয়ে তা জনসমর্থনের জন্য কাজে লাগানো এবং বাসের আয় থেকে গোপন কর্মকাণ্ড চালানো। 1979 সালের 26 থেকে 29 ডিসেম্বরের মধ্যে ঘাতক দল তাদের পরবর্তী পদক্ষেপ ও বাংলাদেশে পরিচালিত কাজের অর্থ জোগানের উদ্দেশ্যে আঙ্কারায় মিলিত হয়। পাশা আঙ্কারায় কর্মরত। তার সঙ্গে যোগ দেয় লিবিয়া থেকে রশিদ, ইসলামাবাদ থেকে হুদা আর তেহরান থেকে নূর। কিন্তু ডালিম আর শাহরিয়ার অনিবার্য কারণবশত যোগদান করতে পারেনি। তাছাড়া ফারুক জানুয়ারি 1977-এ একক প্রচেষ্টায় সরকার উৎখাতের প্রচেষ্টা চালানোর দায়ে তখন 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে জেলে ছিল। পাশার মতে রশিদ তার এক লিবীয় বন্ধুর সহযোগিতায় ষড়যন্ত্রকারী দলকে অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দেয়। এ কথাটি দিদারুল আলম এবং শাহরিয়ারকে জানিয়ে দেওয়া হয় যাতে ষড়যন্ত্রের কাজে এগিয়ে নিতে ওরা অনুপ্রেরণা পায়। আঙ্কারায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মামুন বিষয়টি বুঝে ফেলেন। তিনি সঙ্গে সঙ্গে ঘটনাটি পররাষ্ট্র দপ্তরকে জানিয়ে দেন। ওদিক থেকে এই ঘটনা প্রবাহের উপর কড়া নজর রাখার নির্দেশ পান জেনারেল মামুন, কিন্তু দুর্ভাগ্যক্রমে পাশাও জেনারেল মামুনের কর্মকাণ্ডের বিষয়ে জেনে ফেলে। তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে পাশা রাষ্ট্রদূতকে অপদস্থ করে। অত্যন্ত দুঃখের ব্যাপার এই যে পাশার অতটা বেয়াদবির পরেও সে আঙ্কারাতেই থেকে যায়। পররাষ্ট্র দপ্তর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি। তার ঠিক 5 মাস পরেই পাশা আঙ্কারাতে আরেকটি বৈঠকের আয়োজন করে। বৈঠকটি অনুষ্ঠিত হয় 27 মে 1980 সালে। এই সময়ে ডালিম, শাহরিয়ার আর হুদা বৈঠকে উপস্থিত থাকে। রশিদ কোনো কারণে আসতে পারেনি। তার জায়গায় আসে ফারুক। ফারুককে কিছুদিন আগে জেল থেকে মুক্তি দিয়ে লিবিয়ায় প্রবাসে পাঠানো হয়। দ্বিতীয় বৈঠকের আসল উদ্দেশ্য ছিল বাংলাদেশে পরিচালিত কর্মকাণ্ড সম্বন্ধে দলের সকলকে অবহিত করা। দিদারুল আলম আর তার দল জুন মাসে অভ্যুত্থান ঘটিয়ে ফেলার জন্য অস্থির হয়ে উঠেছিল। সে ভয় পাচ্ছিল যে তাদের গোপন সংস্থার কর্মকাণ্ডের ব্যাপারে গোপনীয়তা বেশি দিন রক্ষা করা যাবে না।
কারণ ততক্ষণে তাদের গোপন সংস্থা বিভিন্ন ক্যান্টনমেন্টে ছড়িয়ে পড়েছিল। ষড়যন্ত্রকারী দলটি জানতে পারে যে ইতিমধ্যেই মিলিটারি গোয়েন্দা বাহিনী তাদের ব্যাপারটির উপর তীক্ষ্ণ দৃষ্টি রেখে চলছিল। সেনাবাহিনীর কর্মরত জুয়ান আর এনসিওদের বিপদগামী করার প্রচেষ্টার সময়ে তারা নিজেরাই ক্ষমতা দখলের চেষ্টায় মেতে ওঠে। লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলমের বিচারের শুনানি থেকে জানা যায়, প্রবাসী মেজরদের সঙ্গে যোগাযোগ রক্ষাকালে কর্নেল দিদার কিছু সংখ্যক জাসদ নেতার সান্নিধ্যে এসে সশস্ত্র বাহিনীর ভেতরে গোপন বিপ্লবী সেল সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়ে। দিদারুল আলম ও তার দল সিদ্ধান্ত নেয় 1980 সালের 17 জুন তারা আর্টিলারি ইউনিটগুলো আর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সহায়তায় ক্ষমতা দখল করবে। প্রথমেই তারা মেসের এবং বাসার অফিসারদের বন্দী করবে বলে সিদ্ধান্ত নেয় এবং এরপর জেনারেল জিয়া তখন বিদেশ সফরে, সুতরাং তার সেনাবাহিনীর স্টাফ প্রধান জেনারেল এরশাদকে হত্যা করে রেডিও স্টেশন দখল করবে বলে মনস্থ করে। অন্য কোনো দিক থেকে প্রতিরোধ আসলে তা তারা আর্টিলারি আর পদাতিক বাহিনীর শক্তি দিয়ে প্রতিহত করবে বলে স্থির করে। এরপর তারা একটি বিপ্লবী কাউন্সিল গঠন করবে এবং ওই বিপ্লবী কাউন্সিল দিয়ে দেশ পরিচালনা করা হবে। আর 1975-এর নভেম্বরে অনুষ্ঠিত সিপাহী বিদ্রোহের অসম্পূর্ণ দাবিগুলো বাস্তবায়িত করা হবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়। কাগজে পত্রে এটি একটি সুপরিকল্পিত প্ল্যান অব অ্যাকশন বলে মনে হলেও আসলে তা অশিক্ষিত ও অনভিজ্ঞ লোকদের নিয়ে গঠিত দলের একটি অসীমিত প্রচেষ্টা ছাড়া আর কিছুই ছিল না। কারণ তারা কি করছে তা তার অনুধাবন করতে পারেনি। জোয়ানরা একে অন্যকে বলাবলি করছিল, চলো বিপ্লব করি, ভাবখানা এমন যেন তারা কোনো একটা বনভোজনের প্রস্তাব করছে। মে মাসের শেষের দিকে কর্নেল দিদার কাজী মুনিরকে জানায় সৈন্যরা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। 26শে মে একজন গোয়েন্দা নন কমিশনড অফিসার ষড়যন্ত্রকারীদের বিলি করা একটি প্রচারপত্র আটক করলে থলের বিড়াল বেরিয়ে পড়ে। জোয়ানরা তখন বুঝতে পারে যে তাদের গোপনীয়তা ফাঁস হয়ে গেছে। তখন তারা কর্নেল দিদারকে পরিকল্পিত বিপ্লবের দিন এগিয়ে আনতে অনুরোধ করে, কিন্তু দিদারুল আলম তার মন স্থির করতে পারছিল না। সম্ভবত সেই সময় আরো একবার ভেবে নিচ্ছিল। দিদার এক পর্যায়ে তার লোকদেরকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। অন্য এক সময়ে বলে যে এই সময়ে বিপ্লব সম্ভব নয়, কারণ জাসদের মধ্যে যে ভাঙনের সৃষ্টি হয়েছে তাতে দেশের শাসনভার চালানো খুব কষ্টকর হয়ে যাবে। এই কথা শুনে একজন সৈন্য খেপে গিয়ে বলে, লাইবেরিয়ায় যদি কজন সার্জেন্ট দেশ পরিচালনা করতে পারে তাহলে একজন লেফটেন্যান্ট কর্নেল বাংলাদেশ চালাতে পারবে না কেন? দিদার কোনো জবাব দেয়নি। জোয়ানেরা 17 জুন আঘাত হানার জন্য প্রস্তুত হয়ে যায়। অফিসাররা রাজি না হলে সৈন্যরা পালিয়ে যায়। দিদার ভারতে পালিয়ে যায়। 1980 সালের 11 নভেম্বর বাংলাদেশে ফেরার পর কুষ্টিয়ার অ্যাম্বাসেডর হোটেলে সে গ্রেফতার হয়। পাশাকে আঙ্কারা থেকে আলোচনা করার জন্য ঢাকায় ডেকে পাঠানো হয় এবং 18 নভেম্বর ঢাকায় এলে পাশাকে তৎক্ষণাৎ আটক করা হয়। বাকিদেরকেও কিছুদিনের মধ্যে আটক করা হয়। সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ষড়যন্ত্র করে সরকারের ক্ষমতা দখলের অভিযোগে প্রথমে 5 জনকে অভিযুক্ত করা হয়, কিন্তু 1981 সালের 10 মার্চ মাত্র 3 জনকে বিচারের জন্য সামরিক আদালতে হাজির করা হয়। তারা হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম, লেফটেন্যান্ট কর্নেল নুরুন্নবী খান আর কৃষি ব্যাংকের প্রশিক্ষণার্থী অফিসার মোশাররফ হোসেন। কর্নেল পাশা আর ছাত্রনেতা মনির হোসেন সমস্ত দোষ স্বীকার করে রাজসাক্ষীতে পরিণত হন। প্রকৃতপক্ষে ষড়যন্ত্রের গোড়ায় থেকেও পাশা তার সঙ্গীদের ফাঁসিয়ে দেয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে সরকারি কৌশলে অভিযুক্তদের জন্য সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড প্রদানের সুপারিশ করা হয়। কিন্তু 20 মে বিচার শেষে রায়ে দেখা যায় যে দিদারুল আলমের 10 বছরের কারাদণ্ড, মোশাররফ হোসেন 2 বছরের কারাদণ্ড এবং নুরুন্নবী খান 1 বছর কারাদণ্ড পায়। কাজী মনির হোসেনকে বেকসুর খালাস দেওয়া হয় আর ঘাতক মেজর পাশা তার চাকরিস্থল আঙ্কারায় সসম্মানে ফিরে যায়, যেন কিছুই ঘটেনি। এই ছিল জেনারেল জিয়ার খামখেয়ালির ধরন। তিনি তার মাত্র 9 দিন পরেই অন্য একটি অভ্যুত্থানে নিহত হন।